সুজানা মৃদু হাসলো। মাছের দোকান দেখতে দেখতে বলল, ওই দূরে তাজা লইট্টা মাছ দেখা যাচ্ছে, ওইগুলো ভালো হবে। পটিয়ার মেয়ে শেষমেশ লটিয়া খুঁজে পেল। সাবাস পটিয়া। সুজানা নাক ফুলিয়ে তাকালো, কিন্তু সেসব দেখে কে? সে তো সুজানাকে একটু পচাতে পারলেই হলো। অভিক মাছ কিনে নিয়ে এলো। থলের মুখ খুলে সুজানাকে দেখিয়ে বলল, 2 থলেতে 2 কেজি নিয়েছি। আম্মা ফ্রিজে রেখে খেতে পছন্দ করে না, আধা কেজি 3 জনের জন্য যথেষ্ট। না না, পটিয়ার মেয়েদের লটিয়া বেশি বেশি করে খেতে হয়। ধ্যাত। সুজানা, আপনি যান, আমি এখনই আসছি। কেন? কোথায় আছেন? মাছওয়ালাকে একটা থ্যাঙ্কস দেওয়া হয়নি। ওনাকে কি বলবো, ওনার ভাবি যেন ওনাকে একটা থ্যাঙ্কস দিয়েছে। সুজানা আর এক মুহূর্ত দাঁড়ালো না। লজ্জা তো দেয়, তার উপর ফাইজলামি। অভিক ফিরে এসে দেখলো সুজানা 2 থলে ভর্তি করে ফেলেছে। মাছের টোকলাগুলো কাঁচা তরকারির উপর রেখে পিছু ফিরতে অভিককে দেখলো। অভিক বলল, কি হচ্ছে এসব? কিছু হচ্ছে না। শোধ করে দেয়া হচ্ছে? আপনিও কিছুর শোধ দিয়েছেন? সেটা কেন হবে? আমি কিনে দিতে পারি না? আমিও তো পারি। আপনি কামাই করেন না। সুজানা তাকাতেই অভিক হাসলো। ওহ সরি, আপনিও তো কামাই করেন। কম হোক, করি তো। আপনার মাছ কিনে দেওয়ার সামর্থ্য থাকলে আমার সবজি কিনে দেওয়ার সামর্থ্য আছে। তথাস্তু। সুজানা হাসলো। অভিক বলল, মাছওয়ালা বলেছে। আমি শুনতে চাই না। না না, শুনতে হবে। না, আমি শুনবো না। না, শোনা জরুরি সুজানা। তার মধ্যে অভিকের ফোন বেজে উঠল। সে ফোন তুলে বলল, আপনার আম্মা ফোন করেছে। সুজানা থমকে দাঁড়ালো। অভিক কানে ফোন ধরতে সাজিয়া বেগম ওপাশ থেকে বললেন, হ্যালো, আমি সুজানার আম্মা বলছি। হ্যাঁ, চিনতে পেরেছি, নম্বর তো সেভ করেই রেখেছি। আজ তো বাজার, তুমি বাজারে যাওনি? তুমি 16 শহরে থাকো না? আমি 16 শহরেই থাকি, সরিষাবাড়ি সেখানকার রাজধানী। সুজানা চোখ পাকিয়ে চাইলো। সাজিয়া বেগম ওপাশে হেসে উঠে বললেন, ফাজি ছেলে, তুমি কি আজ বাজারে যাওনি বাবা? অলরেডি। বলছিলাম যে সুজানাও তো বাজারে গেল, তুমি যদি একটু দেখতে। অন্যদিন ফোন থাকে তাই চিন্তাও হয় না, আজ তো ফোনও নিয়ে যায়নি, তার উপর দেরি হচ্ছে। সুজানা তো আমার পাশেই আছে। যা, মজা করে না, টেনশন হচ্ছে তাই তোমাকে ফোন করলাম। আরে মজা করবো কেন, সুজানার সাথে কথা বলুন। সুজানার দিকে ফোন বাড়িয়ে দিতে সুজানা ফোনটা কানে দিল। হ্যালো আম্মা, আমি পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যে। আল্লাহ, কি টেনশন হচ্ছিল আমার। তোর বন্ধুর নামটাও তো জানা হলো না, কি নাম যেন? খুব ভালো ছেলে। অভিক চট করে ফোন কেড়ে নিল, মিউট করে বলল, একটা নাম বলেন, সত্যিটা বলা যাবে না। কুইক, কি বলবো, কি নাম বলবো? করিম। অভিক আনমিউট করে বলল, আমার নাম করিম, করিম বলে ডাকবেন। বলা শেষে সুজানার দিকে চোখ লাল করে তাকালো। সুজানা খিক খিক করে হেসে উঠল। সাজিয়া বেগম ওপাশ থেকে বললেন, অনেক সুন্দর নাম, করিমুল্লাহ, আমার আব্বার নাম। সুজানা ফিক করে হেসে বলল, স্যার থেকে ডিরেক্ট নানা যান। বাহ বাহ। অভিক গাল ফুলিয়ে চোখ ছোট ছোট করে তাকালো, বলল, অভিক করিম হলে সুজানা জরিনা। অতঃপর দুজনে একসাথে হেসে উঠল। বাজার শেষ করে গাড়িতে চলে এলো তারা। সুজানাকে ক্লান্ত দেখাচ্ছে। অভিক বলল, আপনি কিছু খাবেন? না, সোজা বাসায় যাব। ঠান্ডা? না, মাছ ধরেছি, হাতে গন্ধ। ওকে। অভিক গাড়ি ছেড়ে দিল। 15 মিনিটের পথ ফুরিয়ে গেল এক নিমিষে। সেই 15 মিনিটে তাদের মধ্যে 15 দুগুণে 30 মিনিটের কথা সেরে ফেলা হয়েছে। তাদের গল্পগুলোতে ভালোবাসারা থাকে না কভু, কিন্তু ভালোবাসা মানেই তো কথা বলতে বলতে হেসে ওঠা, একে অপরের হাসি মাখা মুখ আড়ালে পরখ করে না দেখার ভান ধরা। সরিষাবাড়ির সামনেই সুজানা নেমে গেল, থলে নিয়ে দাঁড়িয়ে বলল, আসি, আপনি গাড়িটা ধুয়ে নেবেন, মাছের পানি পড়েছে মনে হচ্ছে। ঠিক আছে। ও, আরেকটা কথা, মাছওয়ালা কি বলেছে শুনবেন না? না। সে চলে যেতে উদ্যত হতেই অভিক ডেকে বলল, সুজানা। সুজানা ফিরে তাকালো। অভিক গাড়ির জানালায় হাত ঠেকিয়ে ভাবুক হয়ে বলল, সুজানা, আপনার 5 টাকার পাশে আমার 50 টাকা জায়গা হলে বাজারে ক্রেতা ঘাটতি পূরণ হবে।
আপনি নাইলে টিকাকে টাটা বলে দিন। লটিয়া মাছ আর রুই মাছ ভালো বন্ধু হতে পারে। সুজানা হাসলো। আবছা অন্ধকারে মিলিয়ে মিলিয়ে যেতে যেতে উত্তর দিল। হোক। অভিককে থলে ভর্তি বাজার নিয়ে ঘরে ফিরতে দেখে সবাই ছুটে এলো। আনিকা বলল, সত্যি সত্যি বাজার এনেছিস? এত কি এনেছিস? অনেক কিছু। সালমা বেগম খুশি হলেন। শাড়ির আঁচল টেনে ছেলের কপাল মুছিয়ে দিয়ে বললেন, ও মা, এতটুকুতেই ঘেমে গিয়েছি শফি? এগুলো তো কোনো কষ্ট না বাবা। কখন বলেছি কষ্ট হয়েছে? গরম পড়েছে, ঘেমে যাব না? কি বলো মা? সালমা বেগম বাজারের থলে নিয়ে যেতে চাইল। অভিক বাধা দিয়ে বলল, অনেক ভার, আমি দিয়ে আসছি। সালমা বেগম ছেলের পিছু পিছু ছুটলেন। মনে মনে আওড়ালেন, সব বাজার যেন ভালো পড়ে, নাকি থলে ভর্তি পচা আলু টমেটো নিয়ে এসেছে কে জানে। অভিক বড় থালায় সব ঢেলেও দিল। বেসিনে হাত ধুতে ধুতে বলল, সব ঠিকঠাক? ও মা, কি সুন্দর গুছিয়ে বাজার করেছিস শফি। যাক, তোর বাবাকে আসার বাজার আনতে হবে না, তুই তো সব ভালো ভালো পারিস। এসব সুজানাই কিনেছে মা। সূচনা? ওখানেও সূচনা? সবখানেই সুজানা। একটা কথা বলতো, ওই মেয়ে তোকে চালাচ্ছে নাকি তুই ওকে চালাচ্ছিস? সেটা বড় কথা নয়, আজ লটিয়া আর রুই একসাথে খাওয়া হবে, সেটাই বড় কথা। সে দরজার দিকে পা বাড়াতে সালমা বেগম শাড়ির আঁচল দিয়ে নিজের ভেজা গাল মুছতে মুছতে বললেন, লইটা মাছ বলে অভি, কি লটিয়া লটিয়া বলিস? অভিক হেসে উঠে বলল, লটিয়া পটিয়ার ভাইরাস মা। কদিনের বাজার করে আনলি আজকে? সুজানা কপালের পাশে চুল গুছতে গুছতে উত্তর দিল, যতদিন খেতে পারো। রুই মাছ কত নিল? টাকার ফেরত আসেনি? রুই মাছ তোমার ওই করিম আব্বাজান কিনে দিয়েছে, তুমি নাকি বাপ ডেকেছো তাই। আমি তাই অল্প স্বল্প সবজি কিনে দিয়েছি, কিছু না দিলে কেমন দেখায় না? হায় হায়, কি বলিস? ছেলেটা দিল আর তুই নিয়ে নিলি? তুমি বাপ ডেকেছো তাই দিয়েছে, আমি অত কিছু জানি না। আহা, ছেলেটা কি কামাই করে? কেন অত টাকা খরচ করলো শুধু শুধু? মোটা টাকা কামাই করে আম্মা, এক জায়গা না 2-3 জায়গা থেকে। ধুর, মজা করিস না। পড়ালেখা করছে, অত টাকা কোথা থেকে কামাবে? সুজানা হেসে ওয়াশরুমে চলে গেল হাত মুখ ধুতে। আমার প্রশ্নের উত্তর দিতে দিতে দেখা যাবে সত্যিটা সে বলে ফেলেছে। সত্যি বলা যাবে না। করিম সাহেব কখন না জানি রেগে বলে বসে, জরিনা আপনি মস্ত বড় অপরাধ করেছেন, সেই সুবাদে সেগুন বাগিচায় আসুন। সুজানা তো ওখানে ভুলেও কবু যাবে না। একবার গিয়ে যা ধরা খেলো। ফ্রেশ হয়ে নিচে আসতেই অভিক বাবাকে দেখলো। উনি বাড়িতে প্রবেশ করে ছেলেকে দেখে বললেন, তুমি তো ফাটিয়ে দিয়েছো অভি। তোমার মা ফোনে ছেলের এমন প্রশংসা করছে, আমি না এসে থাকতে পারলাম না। অভিক হাসলো। টি টেবিলে রাখা জগ গ্লাস হাতে নিয়ে পানি ঢালতে ঢালতে বলল, মায়েদের প্রথম কাজ এটাই। কিন্তু আমার একটা কনফিউশন মাইসান। বলে ফেলো। তুমি আজ হঠাৎ বাজারে কেন গিয়েছো? ইচ্ছে হলো তাই। ইচ্ছেটা দারুণ, গুড জব। থ্যাঙ্কস বাবা। ছেলের পেট চাপড়ে ফ্রেশ হতে চলে গেলেন আজিম সাহেব। অভিক দাদুর পাশে সোফায় গায়ে নিয়ে বসলো। উনি নাতিকে দেখে ছেলে বউকে ডাক দিয়ে বললেন, ছোট বৌমা, আমার ভাইকে কিছু খেতে দাও, কত কষ্ট করে বাজার করে আনলো। বলে বৃদ্ধা হাসলেন। অভিকও হাসলো, ভ্রুকুচকে বৃদ্ধার চুলে বিচরণ করে বলল, সাদা দেখা যাচ্ছে গো একটা। মেহেদি লাগিয়ে নেব ভাই, আজ তো রোজাই ছিলাম, তাই দেয়নি। গুড। মর্জিনা চা কফি নিয়ে আসলো। টি টেবিলে রাখতে রাখতে বলল, চায়ের লগে কফি বানানোটা আমার বহু ঝামেলা লাগে বাবু। বউ কখন আনবা? তোমার বউ আইলে কফি বানানোটা তার উপর চাপাই দিমু। কফি তো মা বানিয়েছে। তো তো কিতা হইছে? সব তো আমি জোগাড় কইরা দিছি, শুধু দুধ ঢালি নাড়া ছাড়া কিছু করে নাই আপনার মা। সালমা বেগম নাস্তা নিয়ে হাজির হলেন। বললেন, হ্যাঁ, সব কাজ তুমিই করো, আমরা সবাই বসে বসে খাই। মা নাস্তা খেতে পারেন, ইফতার তো অল্প খেলেন। অভি, খেয়ে নে। সালমা বেগম চলেই যাচ্ছিলেন। অভিক ডেকে বলল, মা। সালমা বেগম ফিরে চাইলেন। অভিক মগ দেখিয়ে বলল, লাভ।
বউ আন আগে, তারপর লাফ ডাব বলিস। এসব বলে আমাকে খুশি করাতে পারবি না অভি। অভিক হেসে উঠল। বৃদ্ধাও চোখ দিলেন, হাসতে হাসতে বললেন, মা ঠিকই বলেছে ভাই, বয়স তো পেরিয়ে যাচ্ছে, কবে বিয়ে করবে? কে জানে, যখন ছোট ছিলাম তখন মা বলতো অভি পর পর, যখন আরেকটু বড় হলাম বাবা বলতো অভি অ্যাব্রোড স্টাডি, যখন অ্যাব্রোডে গেলাম ক্যারিয়ার, আর যখন ক্যারিয়ারের ঝামেলা চুকলো এখন আবার বউ বউ বিয়ে বিয়ে। মনে হচ্ছে অন্য সব ঝামেলা থেকে এটার ঝামেলা বেশি। মানে বিয়ে যাকে করব তাকে তো থাকতে হবে নাকি? কি বলো বা দাদু ভাই, সে নেই? আছে ঘুমোচ্ছে, জাগিয়ে তুলতে হবে। সে আর কখন দাদু ভাই? কবরে যাওয়ার আগে তার মুখখানা দেখে যেতে চাই। ভাববার বিষয়। বলছি যে বিয়ের পর আবার কি নিয়ে সবাই ঘ্যানঘ্যানি শুরু করবে, প্রস্তুত থাকতাম এই আর কি। বিয়ের পর সবাই বলবে বাচ্চা নাও বাচ্চা নাও। ও মাই আল্লাহ, ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। এটা তো রীতিমতো একটা আতঙ্কের বিষয়। এখন আমাকে ফেস করতে হচ্ছে, তখন জরিনাকেও ফেস করতে হবে। বৃদ্ধা হাসার জন্য কথা বলতে পারলেন না। শাড়ির আঁচলে চোখ চেপে বললেন, জরিনাকে নিয়ে এত ভাবতে হবে না দাদু ভাই, আগে তার সাথে পরিচয় করিয়ে দাও। আমার সাথেই তো পরিচিত হয়নি। কি বলো? হুম, যা, বিশ্বাস হচ্ছে না। পরিচিত হয়নি ওইভাবে, কারণ সেগুন বাগিচায় আর দেখা হয়নি। অন্যভাবে পরিচিত হওয়ার একটা ব্যাপার স্যাপার তো আছে নাকি? আচ্ছা বুঝেছি, তার নামটা যদি একটু বলে দিতে। জরিনা। আসল নামটা বলো দাদু ভাই, নাকি আমি বলবো? অভিক মৃদু হাসলো। বৃদ্ধাও হাসলো, বলল, আমি ইন্ডিয়া থেকে আসার প্রথম দিন বুঝেছিলাম আমার ভাই ফেঁসে গিয়েছে। হ্যাঁ, এটা মোটেও খুশির খবর নয়, এটা খুব যাতনার বিষয়। আহারে, আমার তাকে দেখার খুব ইচ্ছে জেগেছে। কোনো কারণ দেখে নিয়ে আসতে পারো কিনা দেখো তো। এবার নাত বউ হিসেবে একটু মন ভরে দেখব। আহ, দেখলেই কলিজা জুড়িয়ে যায়। কার? আমার সাথে অন্য কারো কিছু জুড়িয়ে গেলে আমার কি করার? অভিক দীর্ঘশ্বাস ফেললো। কবে যে একটু বড়সড় হবে সুজানা। ধরে ধরে পড়া শেখাতে ভালো লাগে, প্রেম নয়। কিছুক্ষণের মধ্যে আজিম সাহেবও যোগ দিলেন সেখানে। বাচ্চারাও চলে এলো। টিচার চলে যাওয়ায় অভিকের কোলে গিয়ে উঠল একজন, অন্যজন অভিকের পিঠের পেছনে। পিঠ কাঁধ জড়িয়ে ধরে বলল, অভি চা খাইছো? ইয়েস, আপনাদের চা আসছে। অভি সুজান কেক খাবো। সুজানের পরীক্ষা সামনে, এখন ডিস্টার্ব করা যাবে না। এটা কিসের পরীক্ষা ভাই? ফাইনাল। ফাইনাল? তার মানে সুজানা ফাইনাল ইয়ারে যাচ্ছে। আশিকের কি ওর জন্য আরো একটা বছর অপেক্ষা করতে হবে? অভিক নির্মল চোখে তাকালো। বৃদ্ধা হালকা ধমকে বললেন, বাবা হয়ে মস্করা করছিস ছোট খোকা? সালমা বেগম এসে সামনের চেয়ারে ট্রে রাখতে উনি বেশ গম্ভীর মুখে চায়ের পেয়ালায় চুমুক দিলেন। অভিককে লক্ষ্য করে বললেন, তোমার উচিত একটা দিনও অপেক্ষা না করা। সালমা বেগম কিছু বলতেই যাচ্ছিলেন, আজিম সাহেব বলে উঠলেন, যদি না সুজানার অমত না থাকে। অমত? অমত থাকবে কেন? আমার ছেলে কি ফেলনা? সুজনার অত স্পর্ধা হয়নি যে আমার ছেলেকে ফেরাতে। আসতে বলো সালমা, বড় আপাদের কানে গেলে কি হবে? কি আর হবে? কি হবে না সেটা বলো। অভিক উঠে গেল। বৃদ্ধা বললেন, দিলি তো ভাইটার মন খারাপ করে। আজিম সাহেব ছেলেকে ডেকে বললেন, অভি, মন খারাপ হয়েছে? অভিক যেতে যেতে মাথা দোলালো এপাশ ওপাশ। সালমা বেগম বললেন, অভি দাঁড়া, কথা আছে। পেছনে ফিরে বললেন, সূচনা যদি না বলে ওকে আমি ছাড়বো না কিন্তু। অভিক ঘরের দরজা বন্ধ করে ল্যাপটপ খুলে বসলো। সালমা বেগম ধূপধাপ দরজা ধাক্কা দিয়ে বলল, অভি দরজা খোল। তুই এরকম করলে আমার ভালো লাগে না বাবা। অভি। অভিক সাথে সাথে দরজা খুলল, বলল, কাজ আছে মা, নাথিং সিরিয়াস। তুই তোর বাবার কথায় কষ্ট পেয়েছিস? সত্যি তো বলেছে, কেন তুই সূচনাকে কিছু বলছিস না? আমাদেরও বলতে দিচ্ছিস না? মা, আমার কারোর সাথে কম্পিটিশন করতে ভালো লাগে না, তাও নিজের একান্ত ব্যাপার স্যাপার নিয়ে। বিষয়টা এতটাও হালকা না যে আমি যাকে পছন্দ করলাম তার অন্যদিকে ঝোঁক আছে। তার ঝোঁক রোগ সব আমাকে ঘিরে, আমি এটাই বিশ্বাস করি। তাহলে সূচনার মাকে আমি বলি?
বলা হয়ে যাবে মা। কবে অভি? সুজানার পরীক্ষার পর। পরীক্ষাটা শেষ হোক। আমি চাই না সুজানার সব কিছুতে আমার প্রভাব পড়ুক। সবার নিজের একান্ত একটা পৃথিবী থাকা উচিত, যেখানে নিজের ইচ্ছের মূল্য আছে। সুজানা এখন পড়াশোনা আর ফ্যামিলি নিয়ে লড়াই করছে। আমার উচিত পেছন থেকে তাকে সাপোর্ট করা। যে হবে সে এক যুগ পর হলেও আমার কাছে আসবে। সব শেষে আমি সুজানাকে হ্যাপি দেখতে চাই। দ্যাটস ইট। তুই আমার সোনা ছেলে। সুজনা নিজেই জানে না ও কতটা ভাগ্যবতী। এবার বলো, বাপের মতো হয়েছে? সালমা বেগম লজ্জা মুখে হাসলেন, বললেন, একদম বাপের মতো। আমিও বাবার মতো হতে চাই মা, যাতে সুজানাও একদিন এই হাসিটা হাসতে পারে। 5 আঙ্গুলের মাথায় চুমু খেয়ে ছেলের মুখে ছুঁয়ে দিয়ে উনি বললেন, তুই ভালো থাক সোনা, তোর একটা সোনার সংসার হোক। অভিক হাসলো। কিছুদিন পূর্বেই যে স্বপ্নটা দেখেছিল অভিক, সেগুন বাগিচার পাশে লাল দিঘিটা। সে লাল দিঘিতে সোনার নৌকা আর রূপার বৈঠায় করে কোথায় যেন হারিয়ে যাচ্ছে সে আর সুজানা। এটা তো সুজানাকে বলা হয়নি। সোনার নৌকা আর রূপার বৈঠা না হোক, ছোটখাটো ছয়ের নৌকা আর সেগুন কাঠের বৈঠা না হয়, তাদের প্রিয় প্রহরের সাক্ষী হয়ে থাকবে। ক্ষতি কি? অতঃপর সুজানার পরীক্ষা শেষ হতে হতে 3টা মাস লেগে গেল। বাকি গল্পটা সেই 3টা মাস পর। সকাল সকাল বাড়িতে খুশির খবর এলো। মমতাজ বেগমের একমাত্র কন্যা ইন্ডিয়া থেকে ফিরছেন। বাড়িতে তুমুল উত্তেজনা সবার মধ্যে। রান্না বান্নার বেশ আয়োজন চলছে সকাল থেকে। এদিকে বাচ্চাদের খাওয়াতে গিয়ে আনিকার নাজেহাল অবস্থা। দুজনেই খাবে না বলে ছুটছে এদিক ওদিক। শুক্রবার হওয়ায় আজ বাড়িতে সবাই উপস্থিত। আনিকা বাচ্চাদের পেছন ছুটতে ছুটতে খাওয়াচ্ছে। দুজনেই মহাবিরক্ত মায়ের উপর। আন খাবো না আম্মু, আন না, আন না। আর দুটো মা, আবি শোনা, আর দুটো। আবিদ একদম লুকিয়ে গেল। আনিকা বিরক্ত হয়ে সোফায় বসে রইল। হাতের কবজিতে পড়া ঘড়ির বেল্ট ঠিক করতে করতে অভিক নিচে এসে আনিকাকে হতাশাগ্রস্ত দেখে বলল, কি হয়েছে? দেখ না, দুটো বাচ্চা যদি এই কয়েকটা ভাত খেতে না পারে, আমাকে ক্লান্ত বানিয়ে ফেললো দৌড়াতে দৌড়াতে। ওদের চিপস চকলেট কম দেবে। সারাক্ষণ ওসব খেতে থাকলে ভাত কি খাবে? তুই ওসব আমাকে বলছিস কেন? তোর ভাইকে বল, সে তো আদর করে বাচ্চাদের জন্য এসব নিয়ে আসে। সে কি দেখেছে যে ওরা খাওয়ানোর সময় আমাকে কত জ্বালায়? অভিকের পেছন পেছন আহনাফ নেমে এলো, বলল, কি হলো? এই তো এসেছেন মহাপুরুষ, আপনার বাচ্চাদের খাওয়ান, আমি আর পারছি না। প্লেটটা ভাইয়ের হাতে ধরিয়ে দাও। কোনো সমস্যা না, আমি খাইয়ে দিতে পারি। প্লেট নিয়ে এসে দুজনকে ডাক দিতে বাবার ডাক শুনে দুজনই হাজির। একেবারে কোলে উঠে গলা জড়িয়ে বসলো। আহনাফ বলল, এবার খাইয়ে দাও। আনিকা বাড়িয়ে দিতে ওরা মুখ ফিরিয়ে নিল। আহনাফ বলল, কাল সবাই মেলায় যাব, না খেলে নিয়ে যাব না। অভি যাবে? আম্মু যাবে? সবাই যাবে। ও ও পাপা, গুড বয়। এবার খান। ওরা এবার খেতে খেতে হাজারো প্রশ্নের ঝুলি মেলে ধরলো বাবার সামনে। আহনাফ প্রশ্নের উত্তর দেওয়ার ফাঁকে ফাঁকে অভিককে ডেকে বলল, তুই কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, ও শপে যাবে। নাহিদ আর তার বউকে আজ দাওয়াত দিল না, বউকে তো নতুন জামা কাপড় দিতে হবে, ওটা কিনবে। হ্যাঁ রে অভি, তুই শাড়ি চিনবি তো? তাহলে তো ভালো। শোন, আমার ফেস ওয়াশটা শেষের দিকে নিয়ে আসবি। ওকে। অভি চকলেট আনিবে, এত বড় বড় কেমন? অভিক আনিকার দিকে তাকিয়ে হাসলো। আনিকা বলল, ওদের সাথে বেঁধে তোকেও পিটাবো। অভি তোমাকে টিস্যু টিস্যু মাপবে। সবাই হেসে উঠল। সালমা বেগম শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এলেন, বললেন, বেরোচ্ছি সফি? হ্যাঁ, তোমার জন্য কিছু লাগবে? না, তোর জেম্মা বলছে যে শাড়ির রং যাতে উজ্জ্বল রঙের হয়, নতুন বউ তো তাই। অনেকগুলো দেখবি, তারপর কিনবি, ঠিক আছে? ওফ ছোট মা, ওর উপর ছেড়ে দাও। এটা ভালো একটা প্র্যাকটিস ওর জন্য। কিছুদিন পর বইয়ের জন্য তো কেনাকাটা করতেই হবে। সালমা বেগম হাসলেন। অভিক বলল, আচ্ছা আসি মা। সাবধানে যাস। ফিয়ামানিল্লাহ। নিউ মার্কেটে এসে অভিকের সাথে কয়েকজন স্টুডেন্টদের দেখা হলো।
তাদের সবাইকে চিনতে অভিকের বিন্দুমাত্র ভুল হলো না। তারা সবাই সুজানার বন্ধু। দেখা মাত্র স্যার স্যার বলে ছুটে এলো। অভিক বলল, পরীক্ষা তো শেষ। হ্যাঁ স্যার, আপনাকে এখানে দেখতে পাবো ভাবিনি। কি হচ্ছে এখানে? এমনি ঘুরছিলাম সবাই মিলে। আপনি কেন এসেছেন? কিছু কেনাকাটা করব। স্যার, আমরা কিছু একটা অফার করতে পারি? এখন না, সন্ধ্যাবেলায় স্কুল মাঠে যাওয়া হয়। ক্যান্টনমেন্ট? হ্যাঁ। অফকোর্স, আপনি ওখানে আসবেন? আজ যেতে পারি। তাহলে তো জমবে ভালো। দুটো 4 ছক্কা হবে স্যার, হবে না? আহিরের বল কিন্তু স্যার দারুণ। অভিক ভ্রু উচালো আহিরের দিকে তাকিয়ে। তাই? ইয়েস স্যার। দেখা যাক। ওকে স্যার, আমরা রেডি থাকবো। আপনার সাথে যাই? চলো, শাড়ি কিনবো। কার জন্য? বন্ধুর বউ। ভাবির জন্য হলুদই বেস্ট। আরে, দেবরের সামনে ভাবির জন্য শাড়ির কথা বলছি। তাহলে তো ভালোই। চলো, তোমরা চুজ করে দেবে। আমাদের বন্ধুদের মধ্যে সুজানার কালার চয়েসটা খুবই ভালো। বাকিরা মৃদু হাসল। অভিক হেসে যেতে যেতে বলল, তাই? তাহলে তো সুজানার থাকাটা দরকার ছিল। আপনি সুজানাকে চেনেন স্যার? চিনি, একটুখানি। ইতিমধ্যে অনেকগুলো শাড়ি দেখা হয়ে গিয়েছে। অভিক মেরুন রঙের একটা শাড়ি বাছাই করেছে, সাথে গোল্ডেন রঙের পাড়। শাড়িটা বাকিরাও পছন্দ করেছে। পাশে একটা শাড়ি পরেছিল, কালো পাড়ের লাল শাড়ি। শাড়ির গায়ের কাজ ভারী সুন্দর। অভিক সেটা নেড়ে চেড়ে দেখে বলল, এটাও প্যাক করা যাবে? স্যার, দুটো নিচ্ছেন? একটা বন্ধুর বউয়ের জন্য, অন্যটা তার বন্ধুর বউয়ের জন্য। বেচারা ছাত্রগুলো এর মাথা মুন্ডু না বুঝে ভ্যাবলার মতো মাথা নাড়ালো। তারা সবাই সব থেকে বেরোতেই একজন বোরকা পরা মহিলা তাদের দিকে এগিয়ে গেল। মহিলার পেছনে সাইমকে দেখা গেল। তারা সবাই সালাম দিতে সাজিয়া বেগম সালামের উত্তর দিয়ে বলল, ভালো আছো সবাই? হ্যাঁ আন্টি, আপনি কোথায় গিয়েছিলেন? একটু ডাক্তারের কাছে এলাম, কোমর ব্যথাটা বেড়েছে তো। ও আচ্ছা। অভিকও চোখ সরু করে চেয়ে আছে। ওরা পরিচয় করিয়ে দিল। আন্টি, উনি আমাদের স্যার। অভিক সালাম দিতে সাজিয়া বেগম সালাম নিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি। সাজিয়া বেগম আরো কাউকে খুঁজে বলল, করিম নামের ছেলেটা নেই? সবাই কপাল ভাঁজ করে একে অপরের দিকে তাকালো। বলল, কোন করিমের কথা বলছেন আন্টি? ওই যে তোমাদের বন্ধু, ও তোমাদের সাথে থাকে না? আমাদের ওই নামে কোনো বন্ধু নেই আন্টি। আম্মা, তোমার ভুল হচ্ছে। আপার ওরকম কোনো বন্ধু নেই। ওহ, আমার ভুল। কিন্তু তোর আপাই তো বলল করিম নামে ওর বন্ধু আছে। আচ্ছা, বাসায় গিয়ে জিজ্ঞেস করব। সাইম, আজ মাঠে আসবি? দারুণ খেলা হবে কিন্তু। সাইম মাথা নেড়ে হাসলো। অভিকের দিকে তাকাতেই অভিক চোখ পিটপিট করতেই সে লজ্জা পেয়ে মাথা নামিয়ে হাসলো। ভাই বোনের এই এক অবস্থা। সাজিয়া বেগম বলে উঠলেন, আচ্ছা আসি, কেমন? ভালো থেকো সবাই। নিখিল গাড়িতে তুলে দিতে গেল সাজিয়া বেগমের পিছু পিছু। উনি যেতে যেতে ফিরে তাকিয়ে দেখলেন সবার পেছনের মাস্টার মশাইয়ের ঠোঁটে হাসি। কি নির্মল, অথচ কত রহস্য লুকানো তার হাসিতে। কম সময় নয়, সুজানার পরীক্ষা শেষ হয়ে ইতোমধ্যে 3 দিন গড়িয়ে গিয়েছে। গত 3 মাসে তার আর মাস্টার মশাইয়ের পরীক্ষার হলে দেখা হয়েছিল। দেখা হয়েছিল। কথা বলার প্রয়োজন পড়েনি অবশ্য, কারণ এক দেখায় তো কত শত কথা হয়ে যায় তাদের। অভিক ফোন করে বিরক্ত করতে চায়নি, আর অন্যদিকে বাড়াবাড়িটা কম হওয়ার সুজনার ব্যাকুল মন খানিকটা অভিমানী হয়ে উঠেছিল এই 3 মাসে। কিন্তু হঠাৎ করে সন্ধ্যায় বেশ ভালো একটা খবর বয়ে নিয়ে এলো সাইম। এসেই বলল, আপা, তোদের স্যার আছে না? আজকে মাঠে আমরা একসাথে খেলেছি। নিখিল ভাই, আহির ভাই আর জাইন ভাইও ছিল। আমিও খেললাম, একসাথে আইসক্রিমও খেয়েছি। তোদের স্যার দারুণ ব্যাট চালাতে পারে। অভিক স্যার? হ্যাঁ। ও। খানিকটা জিরলো সুজনা। ওই নামটা শুনলেই ঝিমঝিম করে উঠে সারা শরীর। উত্তেজিত হয়ে পড়ে সে। কিছু নিচ থেকে জানতে চেয়েও চাইল না। সাইম নিজেই বলল, তুই নাকি ওনার একটা ট্র্যাক স্যুট নিয়ে এসেছিস, কয়েক মাস হয়েছে, ফেরত দিসনি? ও আল্লাহ, খেয়ালই ছিল না, সেলাই করাও হয়নি। সাইম পকেট থেকে টিস্যু প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, এটা দিয়েছে।
এটা কি? টিস্যু প্যাকেট। টিস্যু কেন দিয়েছে? আমি কি জানি, আমাকে বলল খোলা চলবে না, সোজা আপুর হাতে। সুজানা সেটা নিয়ে চলে গেল। পিছু ফিরে ভাইয়ের সন্দিগ্ধ চাহনি দেখে বলল, আম্মাকে কিছু বলিস না। সাইমের কপালের ভাঁজ আরো গভীর হলো। কিছুটা সে ধারণা করতে পারে। সুজানার ঘরে গিয়ে ট্রাকস্যুটটা খুঁজে নিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে টিস্যু প্যাকেটটা খুলল। এক এক করে টিস্যুর ভাঁজ মেলতেই মধ্যিখান থেকে একটা কাগজ বের হয়ে এলো, যাতে এবড়ো খেবড়ো ভাবে লেখা, সুজানা, লাল দিঘির পাড়ে সেগুন কাঠের ঝরা পাতা বিছানো টুলটাতে অনেকদিন কেউ বসে না। আপনি আমি বসতে পারি যদি নীল শাড়ি পরে আসেন। লাল শাড়ি ফ্রি, সাদা ফুল গুজে এলে একটা ফুলের বাগানের মালিকানা ফ্রি। বুদ্ধিমতীরা এমন অফার সহজেই অগ্রাহ্য করে না। আপনি আসবেন আমার জানা আছে। সুজানা কাগজটা মুঠো করে মুখ লোকালো ট্রাকস্যুটের মাঝে। খানিকটা পরেই মায়ের প্রশ্ন ভেসে এলো, করিমের নাম্বারে এ দিয়ে সেভ করেছিস কেন? সুজানা দ্রুত শোয়া থেকে উঠে পড়ল, ট্রাকস্যুটটা পেছনে লুকিয়ে বলল, করিম? হ্যাঁ। সুজানা ট্রাকস্যুটটা নিয়ে ওয়ার্ড্রপে খুলতে খুলতে বলল, অত কিছু ভেবে সেভ করিনি আম্মা। মাঝে মাঝে অদ্ভুত প্রশ্ন করো তুমি। করিমের বাড়ি তো ১৬ শহরেই, তাহলেও বাকিদের সাথে থাকে না কেন? কাদের সাথে? আহিরদের সাথে। ওদের সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ, সাথে ওর স্যারটাও ছিল। কোন স্যার? নামটা ভুলে গিয়েছি, যে বাড়িতে পড়াতে যেতি। অভিক স্যার? হ্যাঁ হ্যাঁ। তুমি কথা বলার সময় উনিও পাশে ছিল? থাকলে কি হবে? না আম্মা, এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা আমি চা বসাই গিয়ে। সুজানা চলে গেল। সাজিয়া বেগম বালিশের ওপর থেকে ফোন নিয়ে এই দিয়ে সেভ করা নাম্বারটা ঠুকে নিলেন নিজের ফোনে। নবকুঠিরের গেট পার হয়ে উঠোনে প্রবেশ করলো গাড়িটা। সদর দরজার বাইরে ইতোমধ্যে বাড়ির সব সদস্য দাঁড়ানো। মালিক গামছা কাঁধে দৌড় দিল গাড়ির কাছে, বাচ্চারাও ওনার পিছু। মমতাজ বেগম খুশিতে আত্মহারা। অনেকগুলো বছর পর একমাত্র বাপের ভিটায় পা রেখেছে ওনার মেয়েটা। অভিক আর আহনাফ গাড়ির কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি দরজা খুলতেই বেরিয়ে এলো একজন পৌর মহিলা। একজনের কোলে বাচ্চা, অন্যজন যুবতী, অন্য দুজন পুরুষ মানুষ। একজন অভিকের ফুপা, অন্যজন ফুপাতো ভাই সিজান। বাচ্চার মায়ের কোল থেকে বাচ্চাটা কেড়ে নিয়ে ইতোমধ্যে বাড়ির ভেতরে চলে গিয়েছে মর্জিনা। সবাই সবাইকে দেখে খুশিতে আত্মহারা। একে অপরের সাথে বহুদিনের এই দূরত্ব কাটিয়ে কয়েক মিনিটের গল্প স্বল্প সেই দাঁড়িয়ে থাকা অবস্থায় চুকে গেল। সবার সাথে ভালো কুশলাদি বিনিময় করা শেষে অভিকের চোখ গেল গাড়ির ভেতর। সেখানে বসা যুবতী মেয়েটা মাথা এলিয়ে বসে আছে। অভিক দরজা খুলে মাথা নামিয়ে বলল, গাড়িতে আরো চড়ার শখ? মেয়েটা ফিরে চাইলো, চোখ মুখ ক্লান্ত দেখাচ্ছে। অবসন্ন গলায় বলল, এখানে যে কেউ বসে আছে সেটা এতক্ষণ পর কারো চোখে পড়লো? ইঁদুরের মতো ঘাপটি মেরে বসে থাকলে সবাই দেখবে কি করে? আমি ইঁদুর? হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে ইঁদুর বললে? সবাই তাদের দিকে ফিরে তাকালো। কি হচ্ছে জিনি? আসা মাত্র ঝগড়া, বড়জন যে সালাম করতে হয় সেটা জানো না? আজব। মায়ের ডাকে জিনিয়া জুবুথুবু হয়ে গেল। সালমা বেগম বললেন, উফি, মেয়েটাকে আসা মাত্রই পচানো শুরু করে দিয়েছিস? আমি এখন ভিডিও কলে নেই ছোট মামি, চুল ছিঁড়ে নিব একটা একটা। সবাই হেসে উঠল। জিনিয়া গাড়ি থেকে নেমে বলল, কোমরটা ব্যথা হয়ে গেল বসতে বসতে। নিচু হতে সালমা বেগম আটকে বলল, থাক, নিচু হয়ে সালাম করতে হবে না, অনেক দিন বেঁচে থাকো। এই দেখ, আমার বোনটাও বড় হয়ে গেল চোখের পলকে। হ্যাঁ, বাদ দাও আমার কথা। তোমার ছোট নাতির চুল সাদা হতে যাচ্ছে, এখনো বিয়ে করাতে পারোনি, আবার আমাকে নিয়ে টানাটানি লাগিয়েছো। অভিক চুলে হাত বোলাতে বোলাতে বলল, আমার চুল সাদা? ভাগ্যিস সাদা হয়েছে, টাক হয়নি, এই বেশি। সবাই হেসে উঠল। অভিক চুলে হাত বোলাতে বোলাতে হেসে আওড়ালো। সো স্যাড। সুজানা শেষমেশ বুড়ো বর পাবে। সবাই জার্নি করে আশায় বিশ্রাম নিচ্ছে। কিছু পরে অভিকের বন্ধু নাহিদের পরিবার এলো নতুন বউ নিয়ে দাওয়াত খেতে। পুরো বাড়িটা জমে উঠেছে। অভিক কিছুক্ষণ পরপর ফোন চেক করছে, যদি হুট করে একটা মেসেজ এসে বসে যেখানে লেখা থাকবে কাল সেগুন বাগিচায় সে আসছে। মেয়েটা তাকে ভীষণ জ্বালায় রেখেছে।
ওদিকে গালের লাল কালো ব্রণের দাগ নিয়ে ভীষণ চিন্তিত সুজানার এখনো নীল শাড়ি জোগাড় করা হয়নি। সে কিভাবে ওই পরিস্থিতির সম্মুখীন হবে ভেবে পেল না। তাকে অপ্রস্তুত অবস্থায় ফেলে নাকানি চুবানি না খাওয়ালে লোকটার শান্তি হচ্ছে না। এদিকে আম্মাকে কি বলে ম্যানেজ করাবে? সবার খাওয়া দাওয়া আর গল্পে অনেক সময় কেটে গেল। আঞ্জুমা বেগম সবাইকে খাওয়ার কথা মনে করিয়ে দিল। অনা আবিদ নতুন ছোট একটা বেবি পেয়ে মহা খুশি। জিনিয়া ভাইয়ের বউ তানিয়া আর নাহিদের বউ আসমার সাথে গল্প জুড়েছে। সে আসার পর থেকে গল্পের এক ফাঁকে অভিককে ডেকে বলল, ব্রো, এখানে আরো একটা বউয়ের অভাব, আরেকটা হলে খাপে খাপ। আরে রাখো, সারাক্ষণ বউ আর বউ, এমনিতে যন্ত্রণার শেষ নেই। কে জ্বালাচ্ছে তোমাকে? তোমার কপালে বজ্জাত বউ জুটবে দেখো। অভিক হেসে অন্য পথে হাঁটা ধরল। মোটেও না, সুজানা তো ভারী মিষ্টি। সালমা বেগম এসে বলল, তোমরা থাকতেই ওর বউ নিয়ে আসবো। সত্যি? হুম। আরিকা এসে সেখানে যোগ দিয়ে বলল, ছোট মা এত কনফিডেন্স কি করে? জেনে যাবে। কি লুকাচ্ছ জানি না বাপু। কিছু লুকাচ্ছি না, সময় মতো সব জেনে যাবে বউ। নিজের ছেলের বউ পেলে আমাকে আদরের ভাগ কমে দেবে না তো? আমার দুটো ছেলে, দুটো বউ, তোর আদরে কোনোদিনও কম পড়বে না। তুই বড়, তাই তোর আদরও বেশি। আরিকা হাসলো। ঠিক তার পরের দিন রোদে পড়ে গেল আর বৃষ্টি ভিজে ভার্সিটি থেকে বাড়ি ফিরল সুজানা। গতরাতে মেহুর ফোন করে বলে দিয়েছে যাতে ভার্সিটিতে আসার সময় নীল শাড়িটা নিয়ে আসে। সে ব্যাগে করে শাড়ি নিয়ে এসেছে। শান্তা সাদা ফুল। বান্ধবীদের সাথে সবকিছু শেয়ার না করলে নিজেই সাহস পায় না সুজানা। তার বন্ধুগুলোর সাথে আত্মিক সম্পর্কটা খুবই মজবুত। মাস্টার মশাইকেও আজ আশেপাশে কোথাও দেখতে পায়নি। ভালো হয়েছে আসেনি। সুজানা তো দূর থেকে দেখলে লজ্জায় মরতে মরতে বাঁচে। উফ, কি করে যে সামনে গিয়ে দাঁড়াবে। দুপুরের খাওয়া দাওয়া শেষে বসে বসে হাত রাঙিয়েছে সে কলমের ঝুড়িতে পড়ে থাকা মেহেদিটা দিয়ে। গত বছর ঈদের সময় কিনেছে। আরেক ঈদ এসেই পড়ল সামনে। এত ছোটাছুটির ভিড়ে নিজের জন্য সময় খুঁজে বের করাটা দারুণ কঠিন। মা তখন থেকে সবকিছু সূক্ষ্ম নজরে পরখ করে যাচ্ছে। একটা প্রশ্ন করেনি। মেয়ে বড় হওয়ার পর থেকে মেয়েকে জেরা করার ধরনটা বদলেছেন, শুধু জেরা করাটা কমাননি। তাই ইনিয়ে বিনিয়ে জানতে চাইলেন, আজ অফিসে কোনো অনুষ্ঠান? সুজানা বাম হাতে মেহেদি রাঙিয়ে বলল, আজ বন্ধুদের সাথে ঘুরতে যাব একটা দিন। কখন ফিরবি? বেরোবই তো সন্ধ্যায়। সন্ধ্যায় কেউ ঘুরতে যায়? খুব তাড়াতাড়ি ফিরবো আম্মা। ঠিক আছে। বৃষ্টি ভেজা শেষ বিকেলে লাল দিঘির পাড়ে গিয়ে অভিক দেখল সেগুন কাঠের টুলে অসংখ্য ভেজা পাতা লেপ্টে আছে। শেষ বিকেলের পাখিরা ক্লান্ত দেহে নেড়ে ফিরছে। বৃষ্টি থামার পরে আবার রোদ উঠেছে। সেই রোদ বিসর্জনের পূর্বেই পূব আকাশটাকে থমথমে গাঢ় লাল রঙে ছেয়ে দিয়েছে। অভিক টুলের পাতাগুলো ঝেড়ে বসলো চুপচাপ। 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা পার হওয়ার পর নীল শাড়িতে মুড়িয়ে এলো সুজানা চুপি সারে হেঁটে। সে দেখলো সেগুন কাঠে টুলে চুপচাপ বসে দিঘির পানিতে ঢিল ছুটছে অভিক। কাছাকাছি যেতেই আপাত মস্তক কেঁপে উঠল তার সারা শরীর। বুকের ভেতর অদ্ভুত দুন্দুভিদুরি টের পেল। উত্তেজনায় গলা শুকিয়ে এলো তার। অভিক ফিরছে মনে হতে পিছু ফিরে গেল সে। চোখ বন্ধ করে নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল, শাড়ির আঁচল চেপে ধরে। পেছন থেকে গলা খাকারি ভেসে এলো। তারপর গলার স্বরটি আরো নিকটে এলো, কানে এলো। আজও কি কারো বিয়ে ভাঙতে এসেছেন?